স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে এই 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 অংশে যেই জিনিসগুলো আছে সেটা হলো সমানতা কি, সমানু কি বা সমানতার সংজ্ঞা। সমানু হলো আইসোমার, বুঝতে পেরেছো? সমানুর ইংরেজি হলো আইসোমার আর সমানতা হলো আইসোমারিজম। তো বিভিন্ন প্রকার সমানতা সম্পর্কে আমরা জানবো। তারপরে গাঠনিক সমাণু বলে আরেকটা জিনিস আছে সমানতার প্রকারভেদের মধ্যে। এই গাঠনিক সমাণুগুলো কি কি, তার বিভিন্ন প্রকার গাঠনিক সমাণু, তারপরে এগুলোর সংজ্ঞা উদাহরণ পড়বো। তারপরে পড়বো আমরা স্টেরিও সমাণু, স্টেরিও সমানতার সংজ্ঞা উদাহরণ। তারপরে ইম্পর্টেন্ট টপিকস হলো জ্যামিতিক সমানতা বা ইংরেজিতে বলে জিওমেট্রিক আইসোমারিজম, জ্যামিতিক সমানতা প্রদর্শনের শর্তগুলো। তারপরে আছে অপটিক্যাল আইসোমারিজম বা আলোক সমানতা। এর মধ্যে কিছু কিছু জিনিস আমাদের শিখতে হবে। কাইরাল কার্বন কি, কাইরাল যৌগ কি, আলোক সমানতা প্রদর্শনের শর্ত। তারপরে এনানটিউমার রেসিমিক মিশ্রণ, এই রেসিমিক মিশ্রণটা পরীক্ষায় আসে। তারপরে তোমার কাইরাল কার্বন, কাইরাল যৌগ কি, এগুলো পরীক্ষায় আসে। আলোক সমানতা প্রদর্শনের শর্তগুলো কি, মানে কোন কোন শর্তে একটা যৌগ আলোক সমানতা দিবে, এগুলো তো এগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, পরের স্লাইডে আমি যাচ্ছি। আচ্ছা, সমানতা শব্দটা তোমার গ্রিক আইসোস, আইসোস মানে ইকুয়াল, আর মারস মানে হলো পার্ট থেকে আইসোমার কথাটা আসছে। এই এখন একটা যৌগ সমানুর, একটা যৌগের বিভিন্ন রকমের সমানু হতে পারে। ওই সমানতা প্রদর্শনের যে বিষয়টা সেটাকে আমরা বলি সমানতা। যেমন দেখো এখানে একটা যৌগ আছে, এটা C4H10, এটার নাম কি? এটা C4H10 হলে এটা হলো বিউটেন, তাই না? এখন বিউটেন এটা সরল শিকলও হতে পারে, আবার কি হতে পারে, শাখা শিকলও হতে পারে, তাই না? তাহলে সুজা শিকল হলে এটার নাম হলো এন বিউটেন, আর শাখা শিকল যুক্ত হইলে এটার নাম আইসোবিউটেন। বুঝতে পেরেছো? তাইলে এখানে দেখো তার আণবিক সংকেত একই, এই দুটো যৌগের এন বিউটেন এবং আইসোবিউটেনের আণবিক সংকেত একই, কিন্তু গঠনটা কি ভিন্ন, স্ট্রাকচারটা হলো ভিন্ন। বুঝতে পেরেছো? তো এই যে একটা যৌগের বিভিন্ন স্ট্রাকচার বা গঠন হওয়ার যে বিষয়টা, এইটাকে আমরা বলি সমানতা। তাহলে এখানে দুটো সমাণু, তোমার এটার নাম কি বিউটেন। এই বিউটেনের দুটো সমাণু, একটা হলো এন বিউটেন আর একটা হলো আইসোবিউটেন। সমাণু মানে কি, এরা এই যে দেখো এই কথাটার মধ্যে লুকায় রয়েছে ইকুয়াল পার্ট, ইকুয়াল পার্ট। আইসোমার ইংরেজিতে বলা হয় আইসোমার। তো এখন দেখা যায় যে একটা যৌগের অনেকগুলো গঠন হতে পারে, স্ট্রাকচার হতে পারে, অথবা স্ট্রাকচার এক হলো তাদের মধ্যে যে অণুগুলোর বা মূলকগুলোর যে অ্যারেঞ্জমেন্ট, স্থানিক বিন্যাস, এগুলো ভিন্ন হতে পারে। এই কারণে কি হয়, তাদের ধর্মে, ভৌত ধর্মে কিছুটা ভিন্নতা দেখা যায়, এবং এই বিষয়টাকে আমরা বলি সমানতা। একটু হ্যালো। জি স্যার। হ্যাঁ, এটা একটু পড়ো দেখি, একটু দেখি এখান থেকে। আমি ডিটেলস লিখে রেখেছি। হ্যাঁ, একটু পড়ো দেখি। গ্রিক আইসোস ইকুয়াল এবং মেরোস ইকুয়াল টু পার্ট থেকে আইসোমার শব্দটির উৎপত্তি। আইসোমার এর বাংলা প্রতিশব্দ সমাণু। এমন অনেক যৌগ রয়েছে যাদের আণবিক সংকেত একই, কিন্তু অণুর গঠন স্ট্রাকচার ভিন্ন, বা অণুর গঠন এক হলেও অণুতে পরমাণু বা মৌলসমূহের স্থানিক সজ্জা বা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট বা বিন্যাস ভিন্ন।
যেসব যৌগের আণবিক সংকেত একই কিন্তু আণবিক গঠন বা অণুতে পরমাণু বা মূলক সমূহের স্থানিক সজ্জা ভিন্ন, তাদের একটির অপরটির সমাণু বা আইসোমার বলে। সমাণু সমূহ ভিন্ন আণবিক গঠন বা স্থানিক বিন্যাসের কারণে ভৌত ও রাসায়নিক ধর্ম কম বেশি ভিন্নতা দেখায়। আবার একই আণবিক সংকেত বিশিষ্ট বিভিন্ন যৌগের আণবিক গঠন বা অণুতে পরমাণু বা মূলক সমূহের স্থানিক বিন্যাস ভিন্ন হওয়ার কারণে ভৌত ও রাসায়নিক ধর্মে কম বেশি ভিন্নতা প্রদর্শনের ধর্মকে সমানুতা বা আইসোমারিজম বলে। হ্যাঁ উদাহরণ হ্যাঁ, উদাহরণটা N-বিউটেন। N-বিউটেন ও আইসোবিউটেন আণবিক সংকেত একই C4H10, কিন্তু এদের শিকলের গঠন ভিন্ন। শিকলের গঠনে বিভিন্নতার কারণে এরা ভৌত ধর্ম ও রাসায়নিক সক্রিয়তার বিভিন্নতা দেখায়। সংজ্ঞানুযায়ী N-বিউটেন ও আইসোবিউটেন পরস্পর সমাণু বা আইসোমার, এবং এই বিষয়টি সমানুতা বা আইসোমারিজম। হ্যাঁ, দেখো N-বিউটেন এবং আইসোবিউটেন কি পরস্পরের আইসোমার। হ্যাঁ, আর এই বিষয়টাকে বলা হয় আইসোমারিজম। ঠিক আছে, আচ্ছা, পরের স্লাইড দেখো। সমানতার শ্রেণীবিন্যাস। সমানতাকে আমরা মেইনলি দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো গাঠনিক সমানতা আর একটা হলো স্টেরিও সমানতা। এটাকে বলা হয় স্ট্রাকচারাল আইসোমারিজম আর এটাকে বলা হয় স্টেরিও আইসোমারিজম। এই স্টেরিও কথাটা আসছে স্থান থেকে, বুঝতে পেরেছো? স্থানিক বিন্যাস, আর এই স্ট্রাকচার হলো গঠন, বুঝতে পেরেছো? এখন এই গাঠনিক সমানতা আবার কয় রকমের হতে পারে? চেইন সমানতা বা শিকল সমানতা, তারপরে হলো অবস্থান সমানতা, কার্যকরীমূলক সমানতা। মেইনলি 3 রকমের হয়, এরপরেও আরো আছে। আর স্টেরিও সমানতাকে আমরা মোট 3 ভাগে ভাগ করতে পারি, কিন্তু এখানে আমি 2 ভাগ দেখিয়েছি, আরেকটা আছে, এটা হলো কনফরমেশনাল আইসোমারিজম। এটা তোমাদের সিলেবাসে নাই বলে আমি দেইনি, বুঝতে পেরেছো? স্টেরিও সমানতা হলো 3 রকমের, একটা হলো জ্যামিতিক সমানতা, তারপরে হলো আলোক সমানতা, আরেকটা হলো তোমার কনফরমেশনাল আইসোমারিজম বা কনফরমেশনাল আইসোমারিজম। সেটা হলো মোচরের কারণে হয়, সেটা তোমাদের সিলেবাসে নেই। তাইলে আমরা মেইনলি পড়বো জ্যামিতিক সমানতা এবং আলোক সমানতা। একটাকে জিওমেট্রিক্যাল সমানতা বা সিস-ট্রান্স সমানতা বলে, আর এটাকে বলা হয় অপটিক্যাল আইসোমারিজম। এটা হলো ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, পজিশনাল আইসোমারিজম, আর এটা হলো চেইন আইসোমারিজম। তো ক্লাসিফিকেশনটা এবার আমরা যাই গাঠনিক সমানুতার বিষয়গুলো একটু দেখো। স্ট্রাকচারটা ভিন্ন, যেমন দেখো যেসব যৌগের আণবিক সংকেত একই কিন্তু অণুর গঠনটা ভিন্ন। যেমন দেখো এই যৌগটা হলো C2H6O, এটা একটা যৌগ, এটার নাম আমি জানি না এখনো, এটা স্ট্রাকচার লিখলে নাম পাওয়া যাবে। এটার নাম কি? C2H6O। এখন দেখো এটাকে যদি আমি অ্যালকোহল হিসাবে লিখি তাইলে এটা এইভাবে লেখা যায়, ওয়েজটাকে আলাদা করে, আবার ওটাকে মাঝখানে দিয়ে দুই পাশে দুইটা CH3 দিলেও লেখা যায়। দেখো এইখানেও কার্বন কয়টা? 2টা, হাইড্রোজেন কয়টা? 6টা, অক্সিজেন 1টা। এইখানেও কার্বন কয়টা? 2টা, হাইড্রোজেন 3টা, আর 2টা, 5টার একটা 6টা, অক্সিজেন 1টা। তাহলে দেখো এইটার আণবিক সংকেত এটার আণবিক সংকেত একই, কিন্তু অণুর গঠন কি? ভিন্ন, তাই না? অর্থাৎ এখানে এটার কার্যকরী মূলক হলো অ্যালকোহল আর এটার কার্যকরী মূলক হলো কি? ইথার। এই কারণে এদেরকে আমরা মূলত বলবো কার্যকরী মূলক সমাণু। এরা কি? কার্যকরী মূলক সমাণু, কিন্তু এটা গাঠনিক সমাণু বটে, বুঝতে পেরেছো? গাঠনিক সমাণু আবার কয়েক রকমের হতে পারে, আমরা একটু আগে দেখলাম। এটা মূলত হলো এই যে দুটো যৌগ, একটা হলো ইথাইল অ্যালকোহল আর একটা হলো মিথক্সিমিথেন। এই অতটুকুকে আমরা বলে ফেলবো মিথক্সিমিথেন অথবা ডাইমিথাইল ইথার।
তাহলে এই দুটো যৌগ কি পরস্পরের কার্যকরীমূলক সমাণু, আবার এটাকে আমরা বলতে পারি গাঠনিক সমাণু। তার কারণ হলো এদের অণুর গঠন ভিন্ন, এদের কার্যকরীমূলক ভিন্ন, তাই না? তাহলে গাঠনিক সমানতা কি, একটু এই জায়গাটা একটু পড়ো তো দেখি। যেসব যেসব যৌগ হ্যাঁ আণবিক সংকেত একই কিন্তু অণুর গঠন বা স্ট্রাকচার ভিন্ন, তাদের একটিকে অপরটির গাঠনিক সমাণু বা স্ট্রাকচারাল আইসোমার বলে। অণুর গঠন বা স্ট্রাকচার ভিন্নতার কারণে উদ্ভূত সমানুতাকে গাঠনিক সমানুতা বা স্ট্রাকচারাল আইসোমারিজম বলে। যেমন ইথাইল অ্যালকোহল ও ডাইল ইথাইল ইথারের আণবিক সংকেত একই কিন্তু এদের অণুর গঠন তথা কার্যকরীমূলক ভিন্ন। সংজ্ঞানুযায়ী ইথাইল অ্যালকোহল ও ডাইল মিথাইল ইথাইল পরস্পর গাঠনিক সমাণু এবং এই বিষয়টি গাঠনিক সমানুতা। আচ্ছা, এই যে দুটো যৌগ দেখো, তাদের আণবিক সংকেত এক না? কার্বন কয়টা? দুইটা, C2H কয়টা? 6টা, ছয়টা। আর অক্সিজেন একটা। আবার এইটার মধ্যে কার্বন দুইটা, হাইড্রোজেন 6টা, তারপরে অক্সিজেন একটা। কিন্তু এইটার কার্যকরীমূলক হলো OH আর এটার কার্যকরীমূলক হলো O, তাই না? তো এই কারণে এইটার নাম হলো অ্যালকোহল আর এইটার নাম হলো ইথার। কিন্তু এতে দেখা যায় যে অণুর গঠন কি এদের ভিন্ন, স্ট্রাকচারটা ভিন্ন। আচ্ছা, স্ট্রাকচার ভিন্ন কি কি হতে পারে? কার্যকরীমূলক ভিন্নর কারণে হতে পারে। তারপরে হতে পারে শিকলের গঠন, শিকলটা সোজা হতে পারে অথবা শাখাযুক্ত হতে পারে। তারপরে হলো তোমার কার্যকরীমূলকটা ভিন্ন হতে পারে। তারপরে কার্যকরীমূলকের অবস্থান, মনে করো এটা 1 নম্বর কার্বনে না হয় 2 বা 3 এরকম হতে পারে, তাহলে ওইটাকে আমরা বলি অবস্থান সমানতা। তাইলে আমরা এই গাঠনিক সমানতাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারবো? একটা হলো চেইন বা শিকল সমানতা, তারপরে হলো অবস্থান সমানতা, আর কার্যকরীমূলক সমানতা। আমরা মেইনলি 3 ভাগে ভাগ করব এই গাঠনিক সমাণু। কি? একটা হলো চেইনের গঠন ভিন্ন, আরেকটা হলো এই যে কার্যকরীমূলক যেটা আছে সেটার অবস্থান ভিন্ন, আরেকটা হলো কার্যকরীমূলকটাই ভিন্ন। তাহলে মোট 3 রকমের গাঠনিক সমানতা হতে পারে। এছাড়াও আরো আছে, তোমার সেটা আমরা পরে গিয়ে পড়বো। তোমার টটোমারিজম বলে আরেকটা জিনিস আছে, মেটামারিজম বলে আরেকটা জিনিস আছে। যদিও ওইগুলো সমানতার একটা বিশেষ অবস্থা, যে কার্যকরীমূলক সমানও আবার কয়েক ভাগে হতে পারে। তো সেইটা হলো এইটার ক্লাসিফিকেশন। মেইনলি আমরা স্ট্রাকচারাল আইসোমারিজমকে মোট 3 ভাগে ভাগ করব। কি বলো দেখি? চেইন সমানতা, তারপরে হলো অবস্থান সমানতা, আরেকটা হলো কার্যকরীমূলক সমানতা। পরের স্লাইডটা দেখি আমরা। চেইন সমানতা, চেইন সমানতা দেখো এইখানে চেইন, এই যে C5H12, C5H12টাকে আমি কয় ভাবে লিখতে পারি? দেখো C5H12 এটাকে আমরা কয় ভাবে লিখতে পারি? এটার নাম কি? এই C5H12 এর নাম কি বলো দেখি? 5 হলে কি হবে? প্যান্ট। আর এটা 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 সংকেত এরকম না, অ্যালকেন না, এটা CnH কত? H2n প্লাস 2, তাই না? অর্থাৎ এখানে দেখো সি এর মান হলো 5, তাহলে এখানে 5 হলে এটা কত হবে? এখানে এখানে হবে 12, 5 দুগুণে 10 আর 2, তাহলে C5H12 এটার নাম কি বলো দেখি? হ্যালো, এটার নাম হলো পেন্টেন। এটার নাম কি? পেন্টেন। পেন্টেন। এন যুগ হয়েছে, এই 5 এর জন্য হলো প্যান্ট, আর এই সম্পৃক্ত হওয়ার জন্য এন, এটার নাম হলো পেন্টেন। এখন এই পেন্টেনটাকে আমি কিভাবে লিখতে পারি? এখানে 5টা কার্বন, মনে করো এখানে একটা কার্বন দিলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো 5টা কার্বন আমি যদি এইটা 1, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন,
এটা 4, এটা হলো 5, তাই না? তাহলে 1 নম্বর কার্বনে 3টা হাইড্রোজেন। আবার এই পাশে মাথায় গুলোতে আমরা কি বসাবো? আচ্ছা, আমি যদি এই জিনিসটা সোজা শিকড় লিখি, আমি আবার দেই এইভাবে, শিকড়টা দেখো। এই 5টা লিখছি আমি। হ্যালো হ্যালো, জি স্যার। 5টা। তাহলে এখানে আর কয়টা হাত বাকি? 3টা। এটার হলো হ্যাঁ। 3টা হাত বাকি। এটার কয়টা হাত বাকি? 4। 4টার মধ্যে 2টা তো দিয়ে দিছি, তাহলে আর 2টা বাকি। এটার আর হ্যাঁ। কয়টা বাকি? 2টা বাকি। এটার 2টা বাকি। এটার ওটাও 2টা বাকি, 3টা এটা স্যার, এটা কিভাবে? 3টা। 3টা বাকি। তাইলে এইগুলো যদি এইচ দিয়ে ফিল আপ করি, তাহলে এটা কি হবে? CH3। এই হাতগুলো যদি আমি এইচ দিয়ে ফিল আপ করি, তাহলে কি হবে? CH3। তারপরে হবে কি? CH2। তারপরে হবে কি? আবার CH2। তারপরে হবে আবার CH2। আর লাস্টে কি হবে বলতে কি? H3। এটা 2, আর এটা হবে CH3। তাইলে এইটা, এই শিকলটা কি? এটা সুজা না? জি স্যার। এই শিকলটা হলো সুজা শিকল, অতএব এইটাকে আমরা বলি এন যৌগ। সুজা শিকল হওয়াতে কি হয়? এটা এন যৌগ। আচ্ছা, এখন এইটাকে যদি আমি চেইনের মধ্যে, এই যে 5টা, এদিকে দেখো, 1 2 3 4, 4 5টাই আমি চেইনে 5। রাখলাম। এই 5টা চেইনে না রেখে আমি যদি এইখানে একটা কার্বন দিলাম, তারপরে এইখানে একটা কার্বন দিলাম, এইখানে একটা কার্বন, এই 4টা রাখলাম চেইনে। 4টা রেখে এইখানে একটা শাখা বানিয়ে ফেললাম, তাইলে একটা শাখা বানিয়ে ফেললাম। তাইলে এটার সাথে কয়টা হাইড্রোজেন পড়বে? এটার সাথে 2টা হাইড্রোজেন। 2টা কিভাবে? একটা বন্ধন, তাহলে হাইড্রোজেন কয়টা? 3টা। 3টা হবে। এখানে একটা বন্ধন, হাইড্রোজেন কয়টা পড়বে? 3টা। এখানে 2টা বন্ধন, তাহলে হাইড্রোজেন কয়টা পড়বে? 2টা। এখানে 3টা বন্ধন হয়ে গেছে, এখানে হাইড্রোজেন পড়বে একটা। আর এটা হয়ে যাবে CH3, তাই না? তাইলে এই যে দ্বিতীয় কার্বনের শাখা হইলে এই যৌগটাকে কি বলে? আইসো। অথবা এটা আমরা বলতে পারি 2-মিথাইল বিউটেন। এটাকে আমরা কি বলতে পারি? 2-মিথাইল বিউটেন। এই যে দেখো, এইখানে দেখো, চেইনের মধ্যে আমি 5টাই রেখেছি, এই জন্য এটা সোজা শিকল। এটার নাম শুধু পেন্টেন। এখানে চেইনের মধ্যে আমি 4টা রাখছি। চেইনের মধ্যে কয়টা রাখছি? 4টা। তাইলে একটা শাখা বানায় ফেলছি। তাইলে এইটা কি হবে? 2-মিথাইল বিউটেন। এটার নাম কি? 2-মিথাইল 2 মিথাইল বিউটেন। এটা যদি IUPAC তে নাম, এটা হবে 2-মিথাইল ড্যাশ 2-মিথাইল বিউটেন। এটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখন যদি চেইনে আমি 3টা রাখি, 5টার মধ্যে চেইনের আমি রাখলাম 1 2 3, আর 2টা শাখা বানাই ফেললাম, তাইলে এটার নাম কি হবে বলো দেখি? মা বাবা একটু বলো তো, এটার নাম কি হবে? IUPAC নামটা বলো, IUPAC নাম। এটা হলো, এইখানে একটা মিথাইল মূলক, এই 2 নম্বর এখানে তো পজিশনে এখানেও আরেকটা মিথাইল মূলক। 4 অতএব এটার নাম কি মিথাইল। হবে? 2 স্যার 4 মিথাইল। ও 2 হবে। 2 আচ্ছা। 2 ডাইমিথাইল, 2 2 2 2 ডাইমিথাইল, ডাইমিথাইল কি হবে? বিউটেন। বাকিটা মুখে বলো। তাইলে 2টা বাদ গেল না? হ্যাঁ স্যার। 2 2 ডাইমিথাইল। তাহলে এটা আর বাকি রইল কত? প্রোপেন।
হ্যাঁ। প্রোপেন। আমার চেইনে আছে, চেইনে 3টা কার্বন, তাইলে এটা হবে প্রোপেন। এখন নামকরণ তোমাদের আমি অলরেডি তো পড়েই ফেলছি, তোমাদের এটা কিন্তু শিখতে হবে। এটার নাম হলো 2,2-ডাইমিথাইল প্রোপেন, এটা কি 2-মিথাইল বিউটেন, আর এটার নাম পেন্টেন আইইউপিএসসি পদ্ধতিতে। তখন আর এন আইসু নিউ বলবো না, এটার নাম কি পেন্টেন 2-মিথাইল বিউটেন, আর এটা হলো 2,2-ডাইমিথাইল প্রোপেন। দেখো এখানে চেইনের মধ্যে কার্বন হলো 5টা, এখানে চেইনের মধ্যে কার্বন কয়টা? 4টা। আর এখানে চেইনের মধ্যে কার্বন হইলো কয়টা? 3টা। এই C3 হইলে প্রোপ, দেখছো? আর C4 হইলে কি হয়? বিউট। আর C5 হইলে প্যান্ট। এটা কি বুঝতে পেরেছো? তাইলে দেখো এই যে প্যান্টেন, 2-মিথাইল বিউটেন এবং 2,2-ডাইমিথাইল প্রোপেন, এই 3টা যৌগের আণবিক সংকেত একই, কিন্তু এদের গঠন কি ভিন্ন। এই কারণে কি এদের পরস্পর কি সমানু বলো দেখি? চেইন সমানু। এদের চেইনের গঠন ভিন্ন না? জি স্যার। এই কারণে এদেরকে আমরা কি বলি? চেইন সমানু। চেইন সমান। আচ্ছা, এখানে এন পেন্টেন না বলে আমি শুধু পেন্টেন বলবো, ইউপ্যাক নেম। আর এটাকে কি বলবো? 2 বিউটেন। এটাকে কি বলবো? 2 বিউটেন। 2 বিউটেন। আর এরপরেরটা কি বলবো? 2,2-ডাইমিথাইল পেন্টেন। পেন্টেন। কার্বন 2,2-ডাইমিথাইল, 2টা যদি মিথাইল হয়ে যায় তা কার্বন থাকে 3টা না? হ্যাঁ হ্যাঁ জি স্যার। এখানে 2 মিথাইল, আর এটা হলো 2,2-ডাইমিথাইল। শোনো, আমার 5টা কার্বনের মধ্যে 2টা ওপেন। মিথাইল বলে 2টা ওপেন কার্বন জি চলে স্যার। যায় না? ওপেন হবে। হ্যাঁ। আর বাকি থাকে 3টা। এখানে 5টার মধ্যে একটা যদি মিথাইল বলে ফেলি, আর বাকি থাকে কয়টা? 4টা। 3টা। 4টা। আচ্ছা, গাঠনিক সমানতা কি এটা মানে একটু মাহবুবা পড়ে শোনাও তো, এখান থেকে পড়ে শোনাও। যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু কার্বন শিকলের গঠন ভিন্ন, তাদের একটিকে অপরটির চেইন সমাণু বলে এবং এই বিষয়কে চেইন সমানুতা বলে। অথবা একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগসমূহের কার্বন শিকলের গঠন ভিন্ন হওয়ার কারণে যে সমানুতার উদ্ভব ঘটে তাকে চেইন সমানুতা বলে। উদাহরণ: এন-পেন্টেন ও আইসোপেন্টেন ও নিও পেন্টেন যৌগ 3টি আণবিক সংকেত একই, C5H15, কিন্তু এদের শিকলের গঠন ভিন্ন। শিকলের গঠনের ভিন্নতার কারণে এরা ভৌত ধর্মে ও রাসায়নিক সক্রিয়তায় ভিন্নতা দেখায়। সংজ্ঞানুযায়ী এন-পেন্টেন ও আইসোপেন্টেন ও নিওপেন্টেন পরস্পরের চেইন সমাণু এবং এই বিষয়টি চেইন সমানুতা। হ্যাঁ, এই যে 3টা যৌগ, তাদের আণবিক সংকেত একই, তাই না? জি স্যার। কিন্তু চেইনের গঠন, শিকলের গঠনটা কি ভিন্ন, এই কারণে এদেরকে আমরা বলি শিকল সমাণু। এটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, আমি এখানে যদি এরকম লিখতাম C6, তাহলে এইচ কত হতো হেক্সেন লিখলে? বলো, C6H কত হবে হেক্সেন লিখলে? আমি যদি হেক্সেন লিখি তাহলে এখানে C6H কত হবে? স্যার 14। হ্যাঁ, রাইট। নাকি এটা তুমি কনফিউজড কেন? H14 মানে 6 × 2 = 12 আর দিয়ে 14টা। তাহলে হ্যাঁ। এইটার চেইন সমানুগুলো কি কি হবে? C6H14 এর চেইন সমানুগুলো কি হবে? দেখো, 6টা কার্বন যদি আমি লাইনে লিখি, 1 2 3 4 5 6, তাই না? তাহলে এই 6টা কার্বন হ্যাঁ। যদি আমি লাইনে লিখি, তাহলে এটা যদি যৌগ হিসাবে লিখি তাহলে কি লিখবো? CH3। তারপরে আমি কি লিখবো? CH2 কয়বার? CH2। CH2 স্যার কয়বার CH2 বলো? হবে 4 বার হবে স্যার, 4 বার। 4বার। তাহলে আমি এই লম্বা করে না লিখে এখানে 4 লিখে ফেললাম। আর এখানে তারপর হবে CH3। CH3, তাই না? এইটার নাম হলো এন হেক্সেন। এটার নাম কি?
বা And শুধু hexane. হেক্সেন, এটার নাম হলো হেক্সেন। শুধু hexane. আচ্ছা, দ্বিতীয় কার্বনে যদি শাখা দেই, মনে করো আমি এখানে একটা কার্বন লিখলাম, তারপরে এখানে একটা কার্বন, এইখানে একটা, তারপরে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই 6টা হয়েছে। আচ্ছা, তো তাইলে এই দ্বিতীয় কার্বনে যদি আমি 5টা, শোনো, আমি যদি শিকলে লিখলাম 5টা, শিকলে কি লিখবো 5টা, এই 6টার মধ্যে আমার যৌগটা ছিল কি C6H14, C6H14, তাই না? এই C6H14 আমি শিকলে লিখলাম 5টা, শিকলে 5টা কিভাবে লিখবো? প্রথমে দিব আমি CH3, তারপরে দ্বিতীয় কার্বনে আমি একটা শাখা দিতে চাই, তাহলে এইখানে আমি CH, তারপরে এইখানে লিখলাম আমি CH3, তাইলে আমার কয়টা হয়ে গেছে বলো দেখি? 3টা। তাহলে আর বাকি রইল CH2, তারপরে আবার CH2, তারপরে CH3। হ্যালো, তোমরা কি এটা বুঝতেছ? এখানে শিকলে আমি কয়টা লিখছি? 1 2 3 4 5, শিকলে লিখছি 5টা, আর শাখা লিখছি কয়টা? একটা। এখন বলো তো এই যৌগটার নাম কি হবে? হ্যালো, হ্যালো, স্যার পেন্টেন। 5টা হইলে মূল কি হবে? 5টা আমি নাম তো শিখাইছি, মূল হবে প্যান্ট, হ্যাঁ পেন। পেন্টেন। এটা যেহেতু সম্পৃক্ত যৌগ, এটার মূল হবে পেন্টেন। আর এইটা যে বাদ দিলাম, অতএব এটার নাম হবে 2-মিথাইল 2-মিথাইল পেন্টেন। মিথাইল। স্যার 2 মিথাইল কিভাবে? এই মিথাইলটা যেটা বাদ দিছি, এটা কত নম্বর কার্বনে আছে? 2 নম্বর। পেন্টেন। নম্বরে। হ্যাঁ, আমার এই যে ইউটেক নামগুলো, এগুলো পরে তোমাদের তারপরে বলতে হবে 2-মিথাইল পেন্টেন। আচ্ছা, এখন দেখো এখানে শিকলে 5টা না দিয়ে যদি আমি শিকলে 4টা দিই, এই যৌগটাকে বিউটেন হিসেবে নামকরণ করব। তো কার্বন তো আছে 6টা না? শিকলে যদি 4টা দেই, তাহলে শাখা হবে কয়টা? স্যার 2টা হবে, তাহলে হবে 2,2-ডাইমিথাইল বিউটেন। হ্যাঁ, 2,2-ডাইমিথাইল বিউটেন। এই তো বুঝে গেছো। এটা লিখবো কিভাবে? স্যার উপরে লিখবো একটা কিভাবে? দিব, নিচে দেখো একটা দিব। লেখাটা কি হবে, এটা একটু দেখো। আমি যদি এখানে CH3 দিলাম, সবসময় মাথায় কি হয়? 3। আচ্ছা, এখানে আমি একটা কার্বন রাখলাম, তারপরে এইখানে আমি ড্যাশ দিয়ে আর একটা কার্বন রাখলাম, এইখানে CH3, মাথায় সবসময় 3 পড়ে। তারপরে এইখানে একটা শাখা দিলাম, তারপরে এইখানে এই কার্বনে আমি আর একটা শাখা দিলাম, তাহলে 6টা কার্বন হয়েছে। শোনো, প্রান্ত হইলে CH3 পড়ে, তাহলে এইখানে 3 বন্ধন হয়েছে, তাহলে এখানে একটা H পড়বে, এখানেও 3 বন্ধন হয়েছে, এখানে একটা H পড়বে। তাহলে দেখো 14টা হাইড্রোজেন হয়েছে কিনা দেখো। এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, 3 4 12, এই 13 আর একে 14। এবার নাম্বারিং বসাই, এই 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4। তাহলে যৌগটা হলো বিউটেন। কিন্তু আমি এইখানে একটা মিথাইল মূলক আছে, এখানে একটা মিথাইল মূলক আছে, অতএব এটার নাম কি হবে? 2-3 2-3 কি হবে? ডাইমিথাইল বিউটেন। আবার এই আর এখানে শাখাটা আমি 2, এইখানেও দিতে পারি। এইখানে, হ্যাঁ স্যার বলো। 2,3 সবসময় যেখানে অবস্থান বোঝানোর জন্য দুইবার দুইটা যদি হয়, তাহলে এখানে বোঝায় যে মিথাইল মূলক একটা 2 নম্বর পজিশনে আছে আর একটা 3 নম্বর পজিশনে আছে। বুঝতে পেরেছো?
মিথাইল, ডাইমিথাইল কি বিউটেন। আচ্ছা এই শাখা এই মিথাইল মূলকটা যদি এই 2 নম্বর কার্বনে দেই তাহলে এটা স্ট্রাকচারটা কেমন হবে? এই মিথাইল মূলকটা দেখো এখানে সি, তারপরে আমি এখানে একটা সি, এই 2 নম্বর কার্বনে ডাবল শাখা, এখানে সি, এখানে সি, তারপরে এখানে CH2, তারপরে দিলাম আমি CH3। বলো এই কার্বনে কয়টা হাইড্রোজেন পড়বে? এখানে 3টা। এই কার্বনে কয়টা হাইড্রোজেন পড়বে? 3টা। 3টা। এই কার্বনে কয়টা হাইড্রোজেন পড়বে? 3টা। আর মাঝেরটায় কি পড়বে? হাইড্রোজেন পড়বে? না না স্যার। পড়বে না। বাইরে দেখো হয়ে হাইড্রোজেন 14টা হয়েছে, হ্যাঁ। কার্বন 6টা হয়েছে। জি স্যার। তাহলে মূল যৌগটার নাম ছিল হেক্সেন, কিন্তু আমি এটা যদি শাখায়িত করি এটা আর হেক্সেন থাকছে না। এটা কি হবে বলো দেখি? এটা হবে, এখানে যদি 1 বসাই এটা হলো 2, এত 3, পরে 4 পরে তাহলে আমি তো বিউটেন। বাদ ছেড়ে দিব, এখন আসছে। দেখো এইটা 1, এইটা 2, এইটা হলো 3, এটা হলো 4 4, 4 তাই না? তাহলে স্যার তাহলে বিউটেন। এই 2 নং পজিশনে 2টা মিথাইল বাদ দিয়েছি, তাইলে এটার নাম হবে কি? 2,2 ডাইমিথাইল, 2,2 বিউটেন। ডাইমিথাইল ডাইমিথাইল একসাথে হবে, এটার নাম হবে বিউটেন। কি বুঝতে পেরেছো এটা? জি স্যার। তাইলে এইটাতে, তাইলে এই গাঠনিক সমানতা বুঝতে পারলে তোমরা এটা একটু এগুলোর ইউপ্যাক নামগুলো শিখবে। এখানে আমি ইউপ্যাক নামটা লিখ। আচ্ছা এরপরে আমরা শিখবো অবস্থান সমানতা। অবস্থান সমানতা দেখো এই যৌগটার এখানে অ্যালকোহলও লিখতে পারি, আবার এটা কি হিসেবে লিখতে পারি? অ্যালকোহল। এখন দেখো এই ওয়েজটা আমি প্রান্তে না দিয়ে মাঝখানেও তো দিতে পারি। হ্যালো, জি স্যার। জি স্যার। এখানে দেখো এই যৌগটা এটা C3H8O, C3H8O, এটাকে আমি এইভাবে লিখতে পারি না? ওটাকে ওয়েজ হিসাবে লিখলাম, তাহলে এই যৌগটা কি হলো? অ্যালকোহল, তাই না? তো এটার নাম হলো 1 প্রোপানল। এই এখানে 1, এটা হলো 2, এটা হলো 3, তাহলে এই যৌগটার নাম হলো 1 প্রোপানল, তাই না? কিন্তু এই ওয়েজ মূলকটা যদি আমি এই 2 নম্বর কার্বনে দেই, যেমন দেখো এখানে আমি যদি 1 দেই, তারপরে এখানে 2, এখানে হলো 3, তাইলে এই ওয়েজ মূলকটা এখানে আছে 2 নম্বর অবস্থানে, অতএব এটার নাম হলো 2 প্রোপানল। তাহলে দেখো 1 প্রোপানল আর 2 প্রোপানলের মধ্যে পার্থক্যটা কি? ওয়েজ মূলকটা 1 নম্বর কার্বনে আছে আর একটাতে আছে 2 নম্বর কার্বনে। তাইলে কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে কি হয়? সমানতা তৈরি হয়ে গেল। এই জন্য এটাকে আমরা বলি অবস্থান সমানতা। ওই যে এর আগে আমি অ্যারোমেটিক যৌগের নামকরণ পড়ানোর সময় আমি বলেছিলাম, যেমন দেখো এখানে যদি ওয়েজ থাকে, যেমন অর্থ হাইড্রোক্সি ফেনল ও জাইলিনের কথা বলেছিলাম। আচ্ছা যাক, এটা পরে অ্যারোমেটিকটা আমরা পরে দেখাই। এখানে কি আমরা বুঝতে পেরেছি এই দুটো যৌগের ক্ষেত্রে জি স্যার। কি পার্থক্য আছে বলো দেখি? স্যার এখানে প্রথমে ওয়েট যুক্ত হয়েছে, আরেকটা হচ্ছে দ্বিতীয় নম্বরে ওয়েট যুক্ত হয়েছে, এটাই পার্থক্য। এখানে হলো 1 নম্বর কার্বনে ওয়েজটা আছে, এখানে কয় নম্বর কার্বনে আছে? 2 নম্বর। 2 নম্বরে। হ্যাঁ, তো তাইলে এই কারণে এটা অ্যালকোহল বলে, এটার নাম হলো 3 কার্বন আছে, এটার মূল হলো প্রোপ। এটার মূলটা কি? প্রোপ, কি প্রোপান। পিছন দিক থেকে গুণা শুরু করব? হ্যাঁ, স্যার আমরা কি পিছন দিক থেকে গুণা শুরু করব?
যেখানে প্রথমটা কার্যকরী থেকে। মূলকটা আছে সেখান থেকে নম্বর ফেলতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি এখান থেকে নম্বর বসালে ওয়েচ এর মধ্যে বেশি নম্বর পড়ে না, অতএব এটা হ্যাঁ, ভুল। আর এইটার ক্ষেত্রে আমি যে দিক থেকেই ফেলি এখানে 2 নম্বরে পড়ে। বুঝতে পেরেছো? কার্যকরী মূলকের মধ্যে সবচেয়ে কম নম্বর পড়ে এমন ভাবে নাম্বারিং করতে হবে। বুঝতে পেরেছো? এই জন্য এটাকে আমরা কি বলি, অবস্থান সমানতা। অর্থাৎ একটু পড়ো তো এখান থেকে, অবস্থান সমানতাটা কি? এটা ইংরেজিতে বলে পজিশনাল আইসোমারিজম। একটু পড়ো তো এখান থেকে। আচ্ছা আচ্ছা, পাইছি। যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু অণুর কার্বন শিকলে কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন, তাদের একটিকে অপরটির অবস্থান সমাণু বলে এবং এই বিষয়টিকে অবস্থান সমানুতা বলে। অথবা একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগসমূহের কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন হওয়ার কারণে যে সমানুতার উদ্ভব ঘটে তাকে অবস্থান সমানুতা বলে। উদাহরণ: 1 প্রোপানল ও 2 আচ্ছা, এই কার্যকরী মূলক সমানুতা থেকে পড়ো। এইটা অলরেডি বুঝিয়েছি যে এইটা অ্যালকোহল, এটা 1 নম্বর কার্বনে ওয়েচ আছে, আর এটা হলো 2 নম্বর কার্বনে ওয়েচ আছে। কার্যকরী মূলক সমানতা কি? এইখানে দেখো আণবিক সংকেত একই কিন্তু কার্যকরী মূলকটা ভিন্ন। এই যে যৌগটা C3, দেখো এই যৌগটায় C3H6O, এইটাকে যদি আমি 3টা চেইনের মধ্যে লিখি তাহলে CHO দিতে পারি এটাকে। তাহলে এইটা হলো অ্যালডিহাইড বা অ্যালকানেল। আবার এই ওটা এইভাবেও লিখতে পারি, অতএব এটা হয় যে কিটুন। এটা অ্যালডিহাইড হিসেবে লেখা যায়, আবার কিটুন হিসেবেও লেখা যায়। তাইলে কি এদের কার্যকরী মূলক ভিন্ন না? এই কার্যকরী মূলকে ভিন্নতার কারণে যে সমানতাটা হয় সেটি হলো কার্যকরী মূলক সমানু। এই যে দেখো এখান থেকে একটু পড়ো তো, কার্যকরী মূলক সমানতা। এইটা একটু লাইনটা পড়ো। হ্যালো, যে সকল যৌগের হ্যাঁ, আণবিক সংকেত একই কিন্তু অণুতে কার্যকরী মূলক ভিন্ন, তাদের একটিকে অপরটির কার্যকরী মূলক সমাণু বলে এবং এই বৈশিষ্ট্যটিকে কার্যকরী মূলক সমানুতা বলে। অথবা একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগসমূহের কার্যকরী মূলক ভিন্ন হওয়ার কারণে যে সমানুতার উদ্ভব ঘটে তাকে কার্যকরী মূলক সমানুতা বলে। উদাহরণ: প্রোপানল ও প্রোপানন এর আণবিক সংকেত একই C3H6O কিন্তু এদের অণুতে কার্যকরী মূলক ভিন্ন। প্রথমটি অ্যালডিহাইড ও পরেরটি কিটোন, তাই এরা পরস্পরের কার্যকরী মূলক সমাণু এবং এই বিষয়টি কার্যকরী মূলক সমানুতা। মাহবুবা বলো এটার নাম কি? এটা প্রোপানেল কেন হইলো এটা বলো দেখি। স্যার প্রোপ হয়েছে কারণ এখানে 3টা কার্বন আছে। আর হ্যাঁ, হচ্ছে স্যার 3টা এখানে কার্বন হইলে এইটা। প্রোপেন থেকে, শোনো এইটা অ্যালকেন থেকে আসছে তো, এটা জি যদি স্যার। 3 কার্বনওয়ালা অ্যালকেন হইতো এটার নাম হতো প্রোপেন। জি প্রোপেন, স্যার। তাই না? প্রোপেন থেকে ইটা বাদ দিয়ে আল যোগ করেছি, এই জন্য এটার নাম হলো প্রোপানেল। প্রোপানেল। আমি একটু দেখাই, এখানে 3 কার্বন হইলে মূলটা কি বলো দেখি। এটা প্রোপেন হতো, পিএন। PROPANE, ও এন আছে। প্রোপেন থেকে আসছে। এখন এখান থেকে যদি আমি ইটা বাদ দেই, ইটা এখানে -ই, আর যোগ করব আমরা কি, আল যোগ করব, আল এল, তাহলে এটার নাম কি হবে? প্রোপানেল। প্রোপানেল। প্রোপানেল কি বুঝতে পেরেছো? আর এইটার ক্ষেত্রে কি যোগ করব? ই এর জায়গায় নন। দ্বিতীয়টার ক্ষেত্রে এইখানে -ই, আর কি যোগ করব? স্যার নন। ওন, ONE। ওন, সরি। ওন। হ্যাঁ, তাইলে কি হবে? প্রোপানন, প্রোপান, নন। PAN, এরপর হলো ONE, তাই না? ONE, প্রোপানন।
তাহলে এইটার নাম হলো প্রোপানন আর এটার নাম হলো প্রোপানেল। অর্থাৎ এইটা হলো অ্যালডিহাইড সাধারণ নাম, এটার সাধারণ নাম হলো অ্যালডিহাইড, আর এটার সাধারণ নাম হলো কিটোন। এটা কি বুঝতে পেরেছো? তাইলে নামকরণ কি খুব শেখার দরকার আছে? এর আগে যে আমি নামকরণ পড়িয়েছিলাম ওগুলো শেখার দরকার আছে? তুমি যদি এই যৌগটার নাম কি মুখস্থ করে রাখতে পারবে? না স্যার। নিয়ম জানলে তুমি এটা এমনি বলতে পারবে এটার নাম প্রোপানেল বা এটা প্রোপানালডিহাইড, এটার নাম এসিটোন। ওই নামগুলো আমি সাধারণ নিয়ম পড়িয়েছি, ওগুলো পড়তে হবে। এটার নাম হলো প্রোপানন অথবা এসিটুন, এটা সাধারণ নাম হলো এসিটুন। এসিটন। এগুলো স্যার আমাদের টাইম বোধহয় শেষ স্যার। হ্যাঁ স্যার আমাদের সময় বোধহয় নেই আর, 48 আচ্ছা বাজে। ঠিক আছে, তোমরা পরের ক্লাস করো। ধন্যবাদ তোমাদের জয়েন স্যার, করার জন্য। থ্যাংক ইউ। স্যার হ্যাঁ আসসালামু আলাইকুম। আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।